এবং এই সামনে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা যে গেস্ট হাউসে আছি মানে তার সামনেই আপনারা এরকম একটা স্পট পাবেন যেখানে লেখা আছে আই লাভ টাকি। কলকাতা থেকে আসবো, কলকাতা বাই যদি আপনি গাড়ি বা বাইক বলেন 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স ম্যাক্স টু ম্যাক্স। ভারত বাংলাদেশ বর্ডার। কলকাতা থেকে লোকাল ট্রেন 2 হুইলার কিংবা 4 হুইলারে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে খুব কম খরচে হাসনাবাদের টাকি ভ্রমণ করে নেওয়া যায়, তাও আবার মাত্র একদিনে বা 1 রাত্রি 2 দিন। ভারত বাংলাদেশ বর্ডারের ইছামতি নদীর ধারে গড়ে উঠেছে প্রচুর হোমস্টে, হোটেল, রিসর্ট, যেখানে আমোদ প্রমোদ, আনন্দ ফুর্তি, নদীর পাড়ে 1 দিন বা 2 দিন সময় কাটানো, টাকির বিভিন্ন জায়গা ঘুরে দেখা সবই করা যেতে পারে। আমাদের এখানে ডে আউটিং, নাইট স্টে দুরকমই আমাদের ভাড়া চলে। ম্যারিড, আনম্যারিড কাপল সব রকমই দেওয়া হয়। ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারেন, যদি আপনি মনে করেন কোনো গ্রুপ নিয়ে আসবেন সেটাও আপনি করতে পারেন। আমি নন্দিতা টাকি ভ্রমণের উদ্দেশ্যে সকালে বেরিয়ে 1 দিন 1 রাত্রি কাটিয়ে টাকির বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম। টাকি ভ্রমণের সম্পূর্ণ তথ্য পেতে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। এই সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে যে কোনো 1 দিন বা 2 দিন প্ল্যান করা যেতেই পারে এবং টিনেজারদেরও একদিনের একটা দারুণ ঘোরার জায়গা। চলুন ভিডিওটা শুরু করা যাক। বারাসাত থেকে ট্রেন ধরে আমরা টাকি যাব। আমাদের উলুবেড়িয়া থেকে মানে বাসেও যাওয়া যায় আর ট্রেনেও যাওয়া যায়। শিয়ালদা থেকেও আমরা টাকি যেতে পারি। আর এই উলুবেড়িয়া থেকে আমরা এখন চলে যাব প্রথম বারাসাত। আমাদের ছোট্ট শহর উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজের সামনে 16 নম্বর জাতীয় সড়কের নিমদিঘি বাস স্টপেজ থেকে টাকি ভ্রমণের যাত্রা শুরু হলো। শিয়ালদা থেকে টাকির দূরত্ব 73 কিলোমিটার। উলুবেড়িয়া থেকে সড়ক পথে টাকির দূরত্ব 105 কিলোমিটার। সুতরাং কলকাতা, হাওড়া, হুগলি থেকে মনে করলেই 2 হুইলার বা 4 হুইলার নিয়ে টাকি চলে যাওয়া যায়। মেদিনীপুর থেকে বারাসাতের বেশ কিছু বাস চলে। সকাল 7:30 বাজতে 1 মিনিট বাকি ছিল। এই সময় আমাদের উলুবেড়িয়া দিয়ে পাস করলো মেদিনীপুর বনগাঁ এক্সপ্রেস বাস। মাত্র 50 টাকা দিয়ে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বারাসাত। উলুবেড়িয়া থেকে বারাসাতের দূরত্ব 58 কিলোমিটার আর বারাসাত থেকে টাকির দূরত্ব 56 কিলোমিটার। আমাদের এই বাস বালি ব্রিজ হয়ে ডানলাভ হয়ে বারাসাতের দিকে রওনা দেবে। তবে বালি ব্রিজ ক্রস করার পরেই আমাদের সবার চোখটা চলে যায় মায়ের মন্দিরের দিকে। জয় মা, সবাইকে ভালো রেখো। কথা বলতে বলতে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বারাসাত স্টেশনে। শিয়ালদা থেকে 9টা 20-তে 33519 শিয়ালদা হাসনাবাদ লোকাল ট্রেন বারাসাত স্টেশনে আসবে 10টা 5 নাগাদ। ট্রেনটা যেহেতু আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেই কারণে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নিয়ে এখন চলে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। টাকি যেতে গেলে আপনাদের সব থেকে সহজ উপায় হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি যাওয়া। আর সেখান থেকে আপনাদের ভাড়া পড়ছে শিয়ালদা থেকে টাকি যেতে 20 টাকা। আর আমরা যেহেতু বারাসাত থেকে যাচ্ছি, এখান থেকে আমাদের ভাড়া পড়ছে 15 টাকা। তো আমাদের সুবিধা বারাসাত দিয়ে, এবার আপনাদের যেখান দিয়ে যেতে সুবিধা আপনারা সেইভাবেই যাবেন। ট্রেনে যেতে যেতে গ্রাম্য এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বারাসাত থেকে 1.5 ঘন্টাও লাগলো না, আমরা পৌঁছে গেলাম টাকি স্টেশনে। আর শিয়ালদা থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। আমরা ওই 11:25 11:30 নাগাদ নেমে পড়লাম টাকি স্টেশনে। টাকি স্টেশনটা বলা যায় দেখুন একেবারে গ্রাম্য একটা স্টেশন, মানে একটাই স্টেশন আর একটাই লাইন, আর এরপরে লাস্ট হচ্ছে হাসনাবাদ। এবারে এখান থেকে আমরা টোটো নেব। টোটো নিয়ে আমরা টাকি গেস্ট হাউসে যাব। এখান থেকে হয়তো 50 টাকার মতো ভাড়া নেবে। 10 মিনিটের মধ্যে আমরা গেস্ট হাউসে পৌঁছে যাব। তো আমরা এখন যাচ্ছি ক্যালকাটা গেস্ট হাউস। তো আমাদের গেস্ট হাউস বুক করা ছিল। আমরা চলে এলাম আমাদের ক্যালকাটা গেস্ট হাউসে। আপনারা টাকি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে ফার্স্ট আপনারা যদি মনে করেন 1 নাইট 2 ডেজ ট্যুর করবেন, তাহলে আপনারা ফার্স্ট গেস্ট হাউসে চলে আসবেন, যেটা আমরা করলাম। এই ক্যালকাটা গেস্ট হাউসে চলে এলাম। এই হচ্ছে রিসেপশান, শক্তিব্রত মণ্ডল। তো এনার সঙ্গে এসে যোগাযোগ করবেন, ফোন নাম্বার তো দিয়ে দেব। সমস্ত রুম আপনাদের দেখাবো, রুমের ভাড়া কত সেগুলো দেখাবো। আপনারা 1 দিনের ট্যুর করতে পারেন, 1 রাত্রি 2 দিনের ট্যুর করতে পারেন। এরপরে সাইট সিংয়ে বেরোবো। মানে গেস্ট হাউসের একেবারে সামনে, মানে গ্রাউন্ড ফ্লোর। দেখুন আমাদের যে রুমটা 11:30 থেকে 12টার মধ্যে আমরা এই গেস্ট হাউসে চলে এলাম। সামনে দেখুন এদিকে ওয়াল টিভি দেওয়া আছে, ছোট্ট ছোট্ট এরকম 2টো বসার জায়গা করা আছে, আর সামনে সেন্টার টেবিল দেওয়া আছে। এখানে একটা আয়না দেওয়া আছে, যেটা আমার ভীষণ কাজে লাগবে, না হলে আমার খুব অসুবিধা হয় এরকম বড় একটা আয়না না থাকলে। আর এই হচ্ছে কিং সাইজ বেড। এখানে অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে একটা বড় উইন্ডো আছে, এসি চলছে, আমি উইন্ডোটা এখন বন্ধ করে দিচ্ছি। ওয়াশরুম যেমন হওয়া উচিত
বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রথমেই এসেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিংয়ের উদ্দেশ্যে। গেস্ট হাউস থেকে বেরিয়ে মানে সামনেই হচ্ছে ইছামতি নদী, এবং ক্যালকাটা গেস্ট হাউসের এই পাশেই দেখুন নদীর ধারে একেবারে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তবে ওয়াচ টাওয়ারটা কিন্তু আমাদের মতো পর্যটকদের ওঠার জন্য নয়। সীমান্তে এই রকম অনেক ওয়াচ টাওয়ার থাকে যেগুলোর মাধ্যমে আমাদের দেশের সীমান্ত রক্ষীরা এর উপরে উঠে পাহারা দেন। এবং এই সামনে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। মানে এই যে বাংলাদেশ খুব বেশি হলে 400 মিটারের দূরত্ব, তো এই 400 মিটারের দূরত্ব থেকে আমরা এই সামনে বাংলাদেশকে দেখছি এবং আমরা এপারে ভারতবর্ষে রয়েছি। আর এই সামনে ইছামতি নদী, দারুণ একটা জায়গা, কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা যে গেস্ট হাউসে আছি মানে তার সামনেই আপনারা এরকম একটা স্পট পাবেন যেখানে লেখা আছে আই লাভ টাকি। আপনারা টাকি এলে দুরকমভাবে ট্যুর করতে পারেন, সেটা হচ্ছে একটা টোটোয় করে করতে পারেন। আপনাদের 15 থেকে 16টা স্পট আছে, আপনারা ঘুরতে পারবেন। আর একটা আপনারা ঘুরতে পারেন যেটা জলপথে, ঠিক ওই সামনেটা আমি যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি, ওখানে আছে বোটিং ঘাট। সাইট সিং ঘোরার জন্য 3টি জায়গা থেকে টোটো ভাড়া করা যেতে পারে। টাকি বোটিং ঘাটের এই পার্কের সামনে থেকে অনেক টোটো পাওয়া যায়, বুকিং করে নেওয়া যেতে পারে। এই বোটিং ঘাট থেকে 3 থেকে 4 মিনিট সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে রাজবাড়ি ঘাট। সেই রাজবাড়ির ঘাটেও এই রকম আপনারা কিছু টোটো পেয়ে যাবেন। আর আরেকটা হয়, আপনারা হোটেল না নিয়ে একদিনের ভ্রমণ করবেন। টাকি স্টেশনে নামার পর স্টেশনের সামনে থেকেও আপনারা টোটো বুকিং করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভাড়া ওখানে একটু বেশি নিতে পারে। সবথেকে বেস্ট স্টেশন থেকে একেবারে টাকির এই ইছামতির ধারে চলে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা রুম নিয়ে নেওয়া আর এই নদীর ধার থেকে টোটো বুকিং করা। টাকির সাইট সিং মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে 3 থেকে 4 ঘন্টা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা। টাকি হলো অনেক পুরানো একটা ভ্রমণ স্থান, বহু ইতিহাস জড়িয়ে রয়েছে টাকির বিভিন্ন স্থানে। ভ্রমণ স্থানগুলোর রাস্তাঘাট খুব সরু হওয়ার কারণে টাকিতে টোটোতে ঘোরা বেস্ট। তো বিভিন্ন সাইড ঘুরতে গেলে এখানে 2-3টে স্পটে ঘোরা যায়, মানে সাইড 1, সাইড 2, সাইড 3। প্রত্যেকটা স্পটেই মোটামুটি ধরুন 300-350 টাকা করে পড়ে, মানে ওই 900 থেকে 1000 টাকা হয়। তো কোন জায়গায় ঘুরছি, কোথায় কোথায় ঘুরলাম, কত টাকা টোটাল নিল, সবই আপনাদের দেখাবো। ভিডিওটা কিন্তু দেখতে থাকুন পুরোটা। সাইট সিংয়ে বেরিয়ে আমাদের প্রথম ভ্রমণ স্থান টাকি রাজবাড়ি ঘাট। টাকির এটা হচ্ছে একটা মানে জনপ্রিয় জায়গা, রাজবাড়ির ঘাট। আর এখন এই মুহূর্তে এই ঘাটটা কিন্তু বন্ধ আছে, যেটা পুজোর সময় একবারই বিসর্জনের সময় কিন্তু এই ঘাটটা খোলা থাকে। তো দুর্গাপুজোয় যে বিসর্জন চলে, এপার বাংলা ওপার বাংলা মানে দুটো জায়গারই বিসর্জন কিন্তু এই ইছামতি নদীতে হয়। এবং এই বিসর্জনকে ঘিরেই এখানে কিন্তু একটা দারুণ জমজমাটি একটা পরিবেশ তৈরি হয়। আর বাংলাদেশ তো একেবারে চোখের সামনে, আর সামনেই হচ্ছে ইছামতি নদী বয়ে চলেছে। ভরা বর্ষায় টাকিতে ঘুরতে এসেছি, মানে প্রথমেই মুষলধারে বৃষ্টি। একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ভালোও লাগছে। পুরো সব চারিদিকে ঘিরে দিয়েছে এবং সামনে দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে, পুরো ধোঁয়া হয়ে গেছে একেবারে। রাজবাড়ি ঘাট ঘুরে নেওয়ার পরে এবারে আমরা যাচ্ছি রাজবাড়িতে। বৃষ্টি বাদলে টাকি পুবের রাজবাড়ি ঘুরে নেওয়া যাক। এই এখানে লেখা রয়েছে স্পট বুকিং এবং ক্যাটারিং বুকিং হয়। 400 বছর আগের পুরানো রাজবাড়ি। এই দিকটা হচ্ছে দুর্গা মায়ের মূর্তি, দর্শন করুন। মানে এই দিকটায় হচ্ছে দুর্গা মন্দির। রেণু রনা রনা রাজবাড়ির যে মেন অংশ সেটা অনেক দিন আগে ইছামতি নদীতে বিলীন হয়ে গেছে। এই রাজবাড়িটা প্রায় 400 বছর আগে নতুন করে বানানো হয়েছে। আর এই যে বিশাল বড় যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে এই রাজবাড়ির দালান ঘর। এখানে দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্তগুলো আছে, সেইগুলো কিন্তু প্রিন্ট করে 4টে ওয়ালেই কিন্তু রাখা আছে এবং দেখতে বেশ ভালো লাগছে কিভাবে প্রতিমা বিসর্জন হয়। এই হচ্ছে পুবের রাজবাড়ির দুর্গা দালান। তো কিছুদিন পরেই আছে আমাদের দুর্গা পুজো। দুর্গা প্রতিমা তৈরির কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে।
আর এই দুই সামনেই দুদিকে দুটো কিন্তু রক্ষী দাঁড়িয়ে আছেন, দেখেই বোঝা যাচ্ছে যে একটা রাজবাড়ি ব্যাপার। আর সামনে ওই যে দেখছেন, এখানে কিন্তু এখনো বলি প্রথা চালু আছে, এখনো কিন্তু এখানে বলি হয়। এবারে আমরা চলে এলাম বিসর্জন সিনেমার যে শুটিং হয়েছিল সেই শুটিং স্পটটাতে, সেই বাড়িটাতে। তো সিনেমাটা আমি দেখিনি, কিন্তু এই জায়গাটা দেখুন ভীষণ সুন্দর। তবে টাকি সাইট সিংয়ের ক্ষেত্রে মানে টোটো হচ্ছে বেস্ট, মানে রাস্তাঘাট বেশ সরু, অন্যান্য বড় গাড়ি কিন্তু একটু সমস্যা হতে পারে। আমরা এবার চলে এলাম টাকি ফুলেশ্বরী কালীবাড়ি। এই হচ্ছে নাট মন্দির, আর এই সামনেই হচ্ছে মা ফুলেশ্বরী। মায়ের সারা অঙ্গে সোনার গহনা, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। কৌশিকী অমাবস্যার সময় 108টা ছাগ বলি কিন্তু এখানে হয়, আর এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এইবারে আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন, এবং রামকৃষ্ণ মিশনের পাশেই দেখুন টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এই যে এখন অলরেডি ক্লাস হচ্ছে, এই দেখুন এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। বিকালের দিকে এলে কিন্তু আপনারা এই মিশন খোলা পাবেন। এই মুহূর্তে এখন বন্ধ রয়েছে, যেতে পারলাম না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগলো, দেখে খুবই ভালো লাগলো। আমাদের পরের গন্তব্য টাকি জোড়াশিবের মন্দির। বহু বছর আগের পুরানো এই জোড়াশিব মন্দির, এবং এই জোড়াশিব মন্দিরের সামনে এই যে বড় পুকুরটি বর্ষার কারণে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং দেখতেও বেশ অপরূপ লাগছে। দারুণ সব এখানে মজা করছে দেখুন। এই দুটো যে মন্দির দেখছেন, মানে দুটোতেই কিন্তু শিব ঠাকুর রয়েছে। টাকির একটা জনপ্রিয় জায়গা হচ্ছে এই জোড়াশিবের মন্দির। মানে বৃষ্টি পড়ছে বলে মানে ক্যামেরাটা ঠিকঠাক বের করতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। জোড়াশিব মন্দির ঘোরা হয়ে গেল, চলুন এবার নেক্সট ডেস্টিনেশন, দুই বঙ্গের মিলনস্থল ইছামতি পিকনিক স্পট। এখানে এই যে রুমগুলো আছে, রুমগুলো বুক করে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। এখানে সব রকম কিন্তু ব্যবস্থা আছে, আর একদম নদীর পাড়েই এই এত সুন্দর কটেজ। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে এই জায়গায় পিকনিক করতে আসতে। এই যে ইছামতি নদীর ধারে আমরা এখন দাঁড়িয়ে যে ইছামতি নদীটাকেই উপভোগ করছি। বর্ষার সৌন্দর্য একরকম, আর আপনি যদি শীতকালে আসেন তবে টাকি বেড়ানোর উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। তবে সারা বছরই মানুষজন আসেন, আমরা যেমন বর্ষাকালে এসেছি, বর্ষাকালে সৌন্দর্যটা একটা অন্যরকম, চারিদিকে সবুজে সবুজ, আর নদীতে মানে ভরপুর জল, যেটা মানে খুব ভালো লাগছে আমাদের দেখতে। এইরকম একটা সুন্দর পরিবেশে একটা গান গেয়ে দিই। হ্যাঁ, সামনেই নদী। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, ও নদী রে। বাড়িতে তো আর সময় হয় না, গানের আসর বসেও না, এখানেই একটু করে গেয়ে দিচ্ছি। একটু মানে বেড়াতে বেরোলেই এইগুলো ইচ্ছা করে। দর্শকদেরও শুনিয়ে দিলাম। বৃষ্টির মধ্যেও আমরা চলে এলাম প্রাক্তন জেনারেল শঙ্কর প্রসাদ রায়চৌধুরীর বাড়ি। আর এই হচ্ছে দুর্গা দালান, এখানেও কিন্তু বেশ জাঁকজমকভাবে দুর্গা পূজাটা হয়। আর সামনের দিকে একটা গলি আছে, ওটা দিয়ে আমরা যাব। ওখানে গয়নার বাক্স, আরও বিভিন্ন সিনেমার শুটিং বা সিরিয়াল এইগুলো হয়েছিল, আপনাদের দেখাবো। স্লিপ আছে, পা স্লিপ করছে। এই হচ্ছে সেই বাড়ি যেখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তার মধ্যেও আপনাদের যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। এবার আমরা চলে এলাম ব্রিটিশ আমলের যে নলকূপ, 100 বছরের পুরানো এই নলকূপটা দেখতে। এটা বহু বছর আগে, সেটা হচ্ছে একটা চাকা ছিল, সেই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে জল তোলা হতো। বন্যার সময় এই জায়গাটা জল ভর্তি হয়ে যায় বলে এখন সেই সিস্টেমটা, উপরে আছে ট্যাঙ্ক বসানো, এখন পাম্পের সাহায্যে কিন্তু উপরে জলটা তোলা হয়। বিসর্জন সিনেমার আর একটা স্পটে চলে এলাম,
অ্যাকচুয়ালি আমি বিসর্জন সিনেমাটা দেখিনি, মানে যারা দেখেছেন তারা হয়তো এই জায়গাটা চিনতে পারবেন। বিসর্জন সিনেমার পদ্মার বাড়ি দেখেছে, আবির যখন ঠাকুরের কারামের তলায় পড়ে থাকে মেয়েটাই পুকুর পাড় দিয়ে এনে এই বাড়িটা দেখেছে, বাংলাদেশ দেখিয়েছে। আর বুড়োটা থাকতো ওই বারান্দায়, আর সামনে একটা তুলসী মণ্ডপ ছিল। কৌশিক গাঙ্গুলি মাঝে সাঝে আসতো ওই পদ্মাকে দেখতে। ভারত বাংলাদেশ যেহেতু করেনি, এটা বাংলাদেশ সিনেমাটা বাংলাদেশই দেখিয়েছে, মানে অথচ ইন্ডিয়ার মধ্যে সব। আর দূরে এই যে ছোট ছোট বাক্সগুলো দেখছেন, এখানে কিন্তু সব মধু চাষ হচ্ছে এইগুলোতে। এখানে প্রচুর এরকম বাক্স রয়েছে, দেখুন সেই দূরে কিছু বাক্স দেখা যাচ্ছে। এবারে আমরা চলে এসেছি গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। ইছামতির ধারে গড়ে ওঠা ম্যানগ্রোভ জঙ্গলের দারুণ নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা। মিনি সুন্দরবন ঢোকার জন্য আপনাদের এই হচ্ছে টিকিট কাউন্টার। জনপ্রতি 10 টাকা করে কিন্তু টিকিটের মূল্য। আপনারা এই যে মিনি সুন্দরবন যেটাকে বলছে গোলপাতার জঙ্গল, এটায় যখন আসবেন, যতজন আসবেন সবার কিন্তু আধার কার্ডটা সঙ্গে রাখবেন, ওটা ওখানে কিন্তু জমা রাখতে হচ্ছে। আর আমরা এখান থেকে যেটা দেখতে পাবো, একটা রিভার ভিউ পয়েন্ট আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। মানে বর্ষাকালে এসেছি, এখানে ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ পরিবেশ, জায়গাটা খুব সুন্দর, কিন্তু যেন ভিতরটায় ঢুকতে যেন ভয় ভয় পাচ্ছে। এই মুহূর্তে কেউ নেই। এই ব্রিজটার উপর দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। দু সাইডে পুরো ম্যানগ্রোভ, যেটা অরণ্য আর কি, সেই গাছপালায় ভর্তি আছে। তবে এই জায়গাটা এলে কিছুটা কিন্তু সুন্দরবনের স্বাদ আপনারা পাবেন, সেই জন্যই কিন্তু এটাকে মিনি সুন্দরবন বলা হচ্ছে। এখানেও আপনারা শ্বাসমূল, ঠেসমূল সবই দেখতে পাবেন, তবে একটু টাইপটা আলাদা সুন্দরবনের থেকে। আর এইখানে যে এই জায়গাটাকে বলা হচ্ছে গোলপাতার জঙ্গল, এই যে গাছগুলো দেখছেন, গাছের পাতাগুলো গোল গোল বলেই কিন্তু এগুলোকে গোলপাতার জঙ্গল বলা হচ্ছে। এইগুলোও কিন্তু এক ধরনের ম্যানগ্রোভ অরণ্য। ব্রিজটা ধরে কিছুটা আসার পর এইখানে এইরকম একটা বসার জায়গা আছে, আপনারা এখানে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, সামনেই হচ্ছে ইছামতি নদী, আর এই জায়গাটাই হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। ওপার বাংলাটা আমরা এখান থেকে পুরো কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে তো আপনাদের রিভার ভিউ পয়েন্ট দেখালাম, এবার ওই ব্রিজেরই একটা সাইড দিয়ে এলে, একদম শেষ প্রান্তে এলে এইরকম একটা ওয়াচ টাওয়ার করা আছে। আমরা এখন সেই ওয়াচ টাওয়ারের উপরেই উঠছি। বাহ, এরাই তো এখানে ওয়াচ টাওয়ারে ভর্তি হয়ে আছে। দেখো এই কি সুন্দর, দেখো সবকটা এত ফাঁকা। এই ওয়াচ টাওয়ারের মধ্যে দেখুন তিনটে মানে কুকুর রয়েছে, আর কি সুন্দর পরিষ্কার, দেখো তাই না, মানে গা পুরো চকচক করছে। আমরা এই যে ওয়াচ টাওয়ারটার মধ্যে উঠলাম, আমরা ভেবেছিলাম যে এখান থেকে ভিউটা খুব ভালো পাবো। গোলপাতার যে জঙ্গল বলছে, ওই গাছের ভিউটাই আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই তিনটে ওয়াচ টাওয়ারের ওপর ছিল, আমাকে দেখে আমার সাথে তিনজনে এখন চলে এসেছে, ওরা খাবে বিস্কিট। চলো দেবো, চলে এসো, চলে এসো, লাইন দিয়ে এসো। দেখুন কি সুন্দর কথা শুনছে। এরপর আবার ফিরে যাচ্ছি সেই বোটিং ঘাটের দিকে। এখান থেকে মানে বাংলাদেশের ডিস্টেন্সটা খুবই কম, এই জায়গাটাকে 0 পয়েন্ট বলা হচ্ছে। এইটা দিয়ে হেঁটে হেঁটে গেলে নদীটা অনেক সরু হয়ে যাবে, তখন বলছে যে এখান থেকে বাংলাদেশে চলে যাওয়া যায়। আর এখানে কোনো পাবলিক কিন্তু অ্যালাউ নেই। 0 পয়েন্ট থেকে নদীর অপরূপ শোভা দেখতে দেখতে চলে এলাম আবার যে জায়গা থেকে আমরা টোটোতে উঠেছিলাম, তার ঠিক আগে টাকি বোটিং ঘাটে। এই যে আপনারা এখানে বোটগুলো দেখছেন, এই বোটগুলো করে আপনারা রাইড করতে পারেন। তো সেটা হচ্ছে আপনারা যদি ওয়ান সাইড যান, যেটা মোহনা বলছে, ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী, এই তিনটি নদীর মানে মোহনাতে আপনাকে নিয়ে যাবে, সেখানে আপনাদের 1000 টাকা। আর আপনারা যদি দু সাইড মানে এই দিকে যে পয়েন্ট আছে, 0 পয়েন্ট আছে, মোহনা তার সাথে 0 পয়েন্ট, এই দুটো সাইড যদি আপনারা ঘোরেন, সেখানে আপনাদের পড়ছে 1800 টাকা। একটা বোটে আপনারা 10 জন পর্যন্ত যেতে পারবেন। আর যদি আপনারা একজন বা দুজন যাবেন মনে করেন, সেখানে কিন্তু আপনাদের পুরোটাই পে করতে হবে। একটা বোট অলরেডি আসছে, আপনারা এইভাবে কিন্তু বোটিংটা করতে পারবেন এখানে এলে। আপনারা যখন বোটিংটা করবেন, মানে একদম ওটা তো নদীর মাঝখানে নিয়ে যাবে, মানে আমাদের ইন্ডিয়ান বর্ডার লাইনের মধ্যে, ওখান থেকে আপনারা বাংলাদেশটা খুব কাছ থেকে দেখতে পারবেন। তো একটার সময় আমরা বেরিয়েছিলাম, এখন প্রায় 4:30 বাজে। 3 থেকে 3.5 ঘন্টা ঘুরিয়েছে, মানে 900 টাকা বলেছিল, 800 টাকা নিল। তবে এটুকু বলতে পারি খুব সুন্দর ঘুরিয়েছে। আপনারা যদি টাকি স্টেশনে আসেন, টাকি স্টেশন থেকে একেবারে আপনাদের রিসিভ করবে, পুরো ঘুরিয়ে আপনাদের পরের দিনে কিন্তু আবার ড্রপ করবে। তো সেক্ষেত্রে হয়তো সেখানে 1200 টাকা বা 1100 টাকা, 1000 টাকা এরকম নিতে পারে। 1200 টাকা। 1200 টাকা।
আমাদের গেস্ট হাউস থেকেই এই টোটো দাদাকে ঠিক করে দিয়েছিলেন, সেই কারণে টোটোর ভাড়াটাও একেবারে আমাদের ঠিকঠাক নিয়েছিল। টাকি সাইট সিং ঘুরতে ঘুরতে আজকের লাঞ্চ হলো বিকাল 4:50। এই গেস্ট হাউসে নিজস্ব রেস্টুরেন্ট না থাকলেও ওনারা কিন্তু ব্যবস্থা করে দেবেন, আমরাও সেই মতো করেছিলাম। আমরা আজকে লাঞ্চে কী নিয়েছি একটু আপনাদের বলে দিই। ভাত, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর চিকেন, চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এই যে গেস্ট হাউসে আছি, মানে এই গেস্ট হাউসের কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই এবং সেই রুমের ভাড়াগুলো একটু আপনাদের বলে দিই। 104 নম্বর রুম, একই ক্যাটাগরির রুম। এখানে এসি রয়েছে, দুদিকে দুটো জানালার দেওয়া রয়েছে, আর কিং সাইজ বেড। এখানে ডাবল বেড, কিন্তু এখানে 3 জন পর্যন্ত থাকা যেতে পারে। এই দিকটায় ওয়াশরুম, ঠিক আমরা যে রুমটায় ছিলাম যে ধরনের রুম সেই ধরনেরই। টি টেবিল রয়েছে, দুটো বসার জন্য জায়গা করা রয়েছে, এখানে আয়না দেয়া রয়েছে, সিলিংয়ে বেশ কাজ রয়েছে, পাখা রয়েছে, লাইট, চার্জিং পয়েন্ট সবই কিন্তু রয়েছে রুমে। এই রুমের ভাড়াও ওই একই। আপনারা যদি সারাদিনের প্রোগ্রাম করেন, সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রুম নেন, সেক্ষেত্রে আপনাদের নন এসি 800 টাকা এবং এসি হলে 1000 টাকা। আর আপনারা যদি নাইট স্টে করেন, নন এসি হলে 1000 টাকা, এসি হলে 1200 টাকা। এইবারে আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে ব্যালকনি রয়েছে, সেই সমস্ত কয়েকটা রুম আপনাদের দেখাচ্ছি। আর প্রত্যেকটা রুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। গেস্ট হাউসটা কিন্তু একেবারে নতুন গেস্ট হাউস। দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 201 নাম্বার রুম। তা এই রুমে আপনি যেটা স্পেশালি পাবেন, একটা ছোট্ট এখানে ব্যালকনি আছে। এখান থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্যাক সাইডটা আমি সেইভাবে কিছু বোঝাতে পারছি না। এই ব্যালকনিতে বসে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। এখানে হচ্ছে আয়না দেয়া আছে, এখানে বসার জন্য দুটো ব্যবস্থা করা আছে, আর এখানে হচ্ছে সেন্টার টেবিল দেয়া আছে। আর ওয়াশরুমটা হচ্ছে ওইদিকে। ওয়াশরুমে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে। ওয়াশরুমটা মোটামুটি বড় আর নিট অ্যান্ড ক্লিন। 203 নাম্বার রুমটাও বেশ সুন্দর, একই টাইপের রুম, বেশ সাজানো গোছানো রুম। এই দিকটায় টি টেবিল দেওয়া রয়েছে, বসার জায়গা করা রয়েছে। এই যে এখানে আয়না দেওয়া রয়েছে। এই দিকটায় গেলে আপনারা ব্যালকনি পাবেন, এসি লাগানো রয়েছে। আর উপরের এই যে ব্যালকনির রুমগুলোতে রয়েছি, এই রুমগুলো হচ্ছে আপনারা যদি নন এসি নেন 1000 টাকা, এসি নিলে 1200 টাকা। আর আপনারা যদি সকাল থেকে পরের দিন পর্যন্ত নেন, মানে রাত্রে যদি নাইট স্টে করেন, সেক্ষেত্রে আপনাদের নন এসি হলে 1200 টাকা আর এসি হলে 1400 টাকা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। এদিকে পর বেশ কিছু রুম রয়েছে। আমাদের এখানে ম্যারিড আনম্যারিড কাপল সব রকমই দেওয়া হয়, তার জন্য 18+ যেন এজ হয়। আমাদের এখানে ডে আউটিং, নাইট স্টে দুরকমই আমাদের ভাড়া চলে। যেহেতু কলকাতার খুবই কাছে, সো অনেকে কী করে, এসে আবার বিকেলবেলাতে ফিরে গেল। আমার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল। আপনারা যদি পুজোর সময় আসেন, আর যদি ক্রিসমাস পুজো, যদি কোনো বড় এরকম ইভেন্টে যদি আসেন, সেই ক্ষেত্রে দেখা গেল ভাড়াটা কিন্তু 2-fold অফ দ্য 3-fold অফ দ্য বেড়ে যায়। সেটা অ্যাজ পার দ্য সিজন। তো লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ফের বেরিয়েছি একটু নদীর ধারে যাব। মানে নদীর ধার দিয়ে এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস, হোটেল প্রচুর পাবেন। কিন্তু দেখুন সব পর গেস্ট হাউস রয়েছে। আমাদের গেস্ট হাউসটা এইটার ঠিক পরেই। সন্ধ্যাবেলা মানে আমরা আবার নদীর ধারটায় চলে এসেছি। বাংলাদেশের আলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ভারত থেকে দেখছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে এটা। মানে এই সামনে গেলেই হচ্ছে রাজবাড়ির ঘাট। এই যে এখানে এই হচ্ছে রূপসী বাংলা লজ, চা রাজবাড়ি, পপুলার একটা চায়ের দোকান। রাজবাড়ি ঘাটের একেবারেই পাশে হচ্ছে এই চা দোকানটা। এই দেখুন, এখানে নর্মাল চা হচ্ছে 20 টাকা, স্পেশাল চা হচ্ছে 60 টাকা, চকলেট চা 35 টাকা, মালাই চা 25 টাকা, কফি হচ্ছে 30 টাকা। এইটা একটা নর্মাল চা হচ্ছে 20 টাকা। এখন আমি টেস্ট করিনি, তবে চাটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। চায়ের মধ্যে চকলেট ছড়ানো আছে। দারুণ চা, মানে চায়ের সেন্টই আলাদা। খুব সুন্দর লাগলো চাটা খেতে। আপনারা এরাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই চায়ের দোকানে চা খেয়ে এক কাপ। সন্ধ্যার পরে টাকি রাজবাড়ির ঘাটের আশপাশটা কিছুটা সময় কাটানোর পর রুমে এসে কিছুটা বিশ্রাম নিয়ে রাত্রি 10টার সময় এবার ডিনার করার পালা। ডিনারটা আমরা বলেছিলাম রুমেতে আমাদের দিয়ে দিতে, সেই মতোই এখানে ব্যবস্থা করে দিয়েছেন। তো আমাদের ডিনারে আছে একটা সবজি আছে, যেটা মিক্সড সবজি, ডিম ভাজা, তার সাথে রুটি। আর আমরা অনেকটা দেরিতে লাঞ্চ করেছিলাম বলে ডিনারে বিশেষ কিছু নিইনি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো আজকের মতো গুড নাইট আপনাদের সবাইকে। টাকি ভ্রমণে আজকের দ্বিতীয় দিন, সকাল 9টা, আর আজকে সকালে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই 9টাতে এখান থেকে হোটেল থেকে চেক আউট করে
আমরা এই নদীর ধারে যাব, নদীর ধারেই টোটো পাবো, জাস্ট 10 মিনিট গেলেই টাকি স্টেশন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। টোটোতে ওঠার আগে আর একবার নদীর ধারটা দেখে নিচ্ছি। নন্দীতে আমি দুজনে এলাম, মানে যেটা দেখলাম খরচা দুজনার ওই 2500 টাকার মতো হলো আর কি, আনুমানিক বললাম। কারণ শিয়ালদা থেকে যদি ট্রেন টাকি পর্যন্ত ধরা হয়, যদি 20 টাকা ভাড়া হয়, মানে দুজনার ধরুন 40 টাকা, যাওয়া আসা নিয়ে 80 টাকা। আমরা এখানে এসে যে রুম নিয়েছিলাম, আমাদের যে গেস্ট হাউস ছিল, ওই 1000 টাকার মতো ভাড়া নিয়েছিল। আর সাইট সিইং টোটোতে আমাদের ওই 700 থেকে 800 টাকার মতো পড়েছিল। আর আমরা যে দুপুরে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের জন্য আমাদের ওই 450-500 টাকা। আর বিকালের দিকের আমরা যে ডিনার করেছিলাম 100 টাকা। তো এইভাবে টোটাল মানে এই ধরুন স্টেশন থেকে আমরা গেস্ট হাউসে এসেছিলাম, ওই 50 টাকার মতো নিয়েছিল। আবার হয়তো এই গেস্ট হাউস থেকে আবার স্টেশনে, টাকি স্টেশনে যাব 50 টাকা। তো এইভাবে মোটামুটি যেটা দেখলাম আমাদের ওই 2500 টাকার মতো খরচা দাঁড়ালো দুজনার। মানে পার হেড যদি ধরা হয়, মানে 1200 থেকে 1300 টাকায় কিন্তু টাকি ভ্রমণ হয়ে যাবে। সকাল 9:30 নাগাদ আমরা এই ইছামতি নদীকে বিদায় জানিয়ে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম টাকি স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি যাওয়ার পালা। যাওয়ার পথেই আমরা রাস্তার ধারে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। সকাল 10:30-এর মধ্যে চলে এলাম টাকি স্টেশনে। এই যে নন্দিতা টিকিট কেটে নিল, টাকি থেকে বারাসাত 15 টাকা, আর টাকি থেকে আপনারা যদি শিয়ালদা যান সেক্ষেত্রে 20 টাকা ভাড়া। 10:45-এর হাসনাবাদ থেকে ছেড়ে আসা হাসনাবাদ শিয়ালদা লোকাল ট্রেনটা আমাদের টাকি স্টেশনে এলো 10:48। এবার আমাদের টাকিকে বিদায় জানানোর পালা। এই টাকি স্টেশন থেকে আমরা নামবো বারাসাত স্টেশনে, বারাসাত থেকে উলুবেড়িয়া, ঠিক যেভাবে আমরা এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে এবং আরও ভালো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রয়োজন হলেই সবাইকে শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।